বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজের রসায়ন বিভাগের অনার্স ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ার নিউ ছাত্রদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো ফিজিক্যাল কেমিস্ট্রি 4 এবং কোয়ান্টাম কেমিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। উভয় সিলেবাসের মধ্যে সামঞ্জস্য আছে, সেজন্য আমরা এই ক্লাসটা একসাথে নেওয়ার ব্যবস্থা করেছি। যাই হোক, আজকের টপিকস যেটা হবে সেটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যান্ড স্টেশনারি স্টেট। তোমরা এর আগে শ্রোডিঙ্গার সমীকরণ করেছো বলে আমি মনে করি, তবুও শ্রোডিঙ্গার সমীকরণ সম্পর্কে কিছু আলোচনা করে তারপরে পরবর্তী পর্যায়ে অগ্রসর হব। তো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘূর্ণনের ফলে কতগুলো ভৌত রাশির পরিবর্তন হয়, যেমন ভর, ভরবেগ, শক্তি ইত্যাদি। এতে তরঙ্গের সৃষ্টি হয়। ডি ব্রগলিও তার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি তত্ত্বে বলেছিলেন যে নিউক্লিয়াসের চারপাশে আবর্তনশীল ইলেকট্রনের সংশ্লিষ্ট তরঙ্গ রয়েছে। এই তরঙ্গের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় একে তরঙ্গ ফাংশন বলে এবং সাই দিয়ে প্রকাশ করা হয়। সাই ফাংশনটা দিয়ে এই তরঙ্গ ফাংশন প্রকাশ করা হয়। এটা সিস্টেমের অবস্থা প্রকাশ করে, যাবতীয় অবস্থা সম্পর্কে ধারণা দেয়। 1926 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ান ফিজিসিস্ট, অস্ট্রিয়ান পদার্থবিদ আরভিং শ্রোডিঙ্গার এই তরঙ্গ ফাংশনটা নির্ণয় করার জন্য, বিভিন্ন মাইক্রোসিস্টেমের তরঙ্গ ফাংশন নির্ণয় করার জন্য একটা সমীকরণ উপপাদন করেন দুইটা তত্ত্বের ভিত্তিতে। একটা হলো বোরের তত্ত্ব এবং ডি ব্রগলির তত্ত্ব। তো এই সমীকরণটাকে তোমার বলা হয় হলো শ্রোডিঙ্গারের সমীকরণ। তো শ্রোডিঙ্গারের সমীকরণটা বেসিক্যালি নির্ভর করতেছে হলো কিসের উপরে, যে ডি ব্রগলির তত্ত্ব, সনাতন বলবিদ্যা এবং প্রবাবিলিটি তত্ত্ব বা সম্ভাব্যতার ধারণার ভিত্তিতে। তো শ্রোডিঙ্গারের সমীকরণ দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট, একটা টাইম ডিপেন্ডেন্ট। আমরা এটা এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট আলোচনা করছি, যেটা বেসিক্যালি তোমার ডি ব্রগলির তত্ত্ব এবং সংরক্ষণশীলতার নীতিমালা অথবা এটাকে বোরের তত্ত্ব বলা যায়, এর উপর প্রতিষ্ঠিত। তো এই সমীকরণের উপপাদনটা আমরা একটু দেখি। খুব সরল উপায়ে উপপাদনটা আমরা বলবো। আচ্ছা, এখন এই উপপাদনের সময় আমরা ধরে নিতে পারি যে এক্স অক্ষ ব্যাপী বা এক্স অক্ষ বরাবর একটা কণা, তোমার এম ভর বিশিষ্ট একটা কণা গতিশীল আছে। এই কণার হলো তোমার সংশ্লিষ্ট কণার সংশ্লিষ্ট তরঙ্গকে স্থির তরঙ্গ হিসেবে ধরা হয়েছে। তার মানে এই কণার যখন তোমার গতিশীল হয় তখন সময়ের সাথে এই শক্তির কোনো পরিবর্তন হয় না, এটাকে স্থির তরঙ্গ বলে। আচ্ছা, এবং কণার ভরবেগ ধরা হয়েছে পি এবং শক্তি হলো ই। আমরা এটা দেখাতে পারি যে আচ্ছা, এই এক্স অক্ষব্যাপী কণাটা চলছে এবং কণাটা এই তরঙ্গ গতিটা যেহেতু, তরঙ্গটা যেহেতু পর্যায়ক্রমিক প্রকৃতির, কাছে এটা একটা সাইন তরঙ্গ। এবং সনাতন বলবিদ্যা থেকে সাইন তরঙ্গের যে সমীকরণ আমরা পাই, সেটা অনুযায়ী এই তরঙ্গ ফাংশনকে লেখা যায় হলো সাই ইকুয়াল টু এ সাইন পাই এক্স বা 2 পাই এক্স বাই ল্যামডা। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখানে সাই তরঙ্গ ফাংশন, এটা এক্স স্থানাঙ্ক নির্ভর। এ হলো তোমার তরঙ্গের বিস্তার বা ওয়েভ অ্যাম্প্লিটিউড বলে এই তরঙ্গ হাইট, এবং ল্যামডা হলো তোমার দুইটা তরঙ্গের শীর্ষের দূরত্ব, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আচ্ছা, এই সমীকরণটাকে যদি ডাবল ডিফারেন্সিয়েশন করা হয় মাইক্রো সিস্টেমের জন্য, তাহলে কি হবে?
ডাবল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমি সংক্ষেপে লিখছি। হ্যাঁ, তাহলে এই সমীকরণটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে ডাবল ডিফারেন্সিয়েশন করা হলো, একবার করলে কস আসবে, দ্বিতীয়বার করলে মাইনাস সাইন আবার আসবে, সেটা এখানে লিখলাম। এখন এই অংশটা হলো সাই, তাহলে 1 নম্বর সমীকরণ ব্যবহার করলে 1 নং থেকে আমরা এটা লিখতে পারি ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার সাই। তাহলে এটা সনাতন সমীকরণ, সনাতন বলবিদ্যার তরঙ্গ গতির সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণটা বিভিন্ন ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন, প্রোটন, ফোটন, টোটন এদের সবার ক্ষেত্রেই তোমার প্রয়োগ করা যেতে পারে। তো শ্রোডিঙ্গার এই সমীকরণটাকেই তোমার ইলেকট্রনের ক্ষেত্রে প্রয়োগ করেন ওই 2টা তত্ত্ব ব্যবহার করে। একটা হলো বোরের তত্ত্ব, একটা হলো ডি ব্রগলি তত্ত্ব। আচ্ছা, তাহলে যদি তোমার বোর তত্ত্ব অনুযায়ী বোর বলছে যে ইলেকট্রন সিস্টেমের মোট শক্তি কি হয়? এর গতি এবং স্থিতি শক্তির যোগফল। হ্যাঁ, তাহলে ইলেকট্রনের মোট শক্তি তার গতি এবং স্থিতি শক্তির যোগফল। তাহলে মোট শক্তিকে যদি ই ধরি তাহলে এটা হলো কাইনেটিক এনার্জি আর ইন প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে হবে হাফ এম ভি এক্স, আমি এক্স সাফিক্সে দিলাম এক্স অক্ষ বরাবর যেহেতু, প্লাস ভি ফাংশন অফ এক্স, এটা হলো পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। আচ্ছা, এরপরে একে আমরা লিখতে পারি ইকুয়াল টু, একে ইন টার্মস অফ ভরবেগ একে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2m প্লাস ভি এক্স, একটা ইকুয়েশন নাম্বার দিলাম 4। আচ্ছা, এখন এই হাফ এম বি স্কোয়ারটাকে আমি ইন টার্মস অফ মোমেন্টাম পি স্কোয়ার বাই 2m আসলো। হ্যাঁ, সেটা আসলো হলো এরকম যে পি ইকুয়াল টু এম ভি, পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে হাফ পি স্কোয়ার ইকুয়াল টু হলো হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার। এখান থেকে হাফ এম ভি স্কোয়ার আসবে হলো পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, এখন তাহলে পি, এটা থেকে আমরা পি বের করি, পিটা হবে কত হবে? 2m ই মাইনাস ভি, 5 নাম্বার দিলাম, মোমেন্টামটা বের করে নিলাম। আচ্ছা, এখন দ্বিতীয় হলো ডি ব্রগলির তত্ত্ব অনুযায়ী বলছে যে তরঙ্গ আকারে, হ্যাঁ, গতিশীল তরঙ্গের, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য তার ভরবেগের সাথে কিভাবে সম্পর্কিত, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে ল্যামডা আমরা লিখতে পারি যে তরঙ্গের, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু এইচ বাই পি। ঠিক আছে? আচ্ছা, এখন
পি এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে ল্যামডা হবে 5 থেকে তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু হবে h বাই এটিকে 7 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, তাহলে এর ল্যামডা স্কোয়ার যদি করা হয়, ল্যামডা স্কোয়ার করলে কি হবে যে h স্কোয়ার বাই স্কোয়ারিং করলে এরকম আসে। আচ্ছা, তাহলে এখন এই ল্যামডা স্কোয়ারের মানটা আমরা বসাই দিতে পারি আমাদের অরিজিনাল যে সমীকরণ ছিল তরঙ্গের সমীকরণটা সনাতন, সেই সমীকরণে আমরা তরঙ্গগতির সমীকরণের মধ্যে বসাই দিতে পারি। হ্যাঁ, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 পাই স্কোয়ার বাই এইচ স্কোয়ার 2m ই মাইনাস ভি সাই। যদি অরিজিনাল সমীকরণে আমরা বসাই এইটা পাওয়া যাবে হলো ডি স্কোয়ার সাই বাই ইকুয়াল টু কত -4 পাই স্কোয়ার বাই এইচ স্কোয়ার 2m, এটা যদি এমনি বসাই আমি ভি সাই। আচ্ছা, এটা হয়। এখন এটাকে সাজায় যদি আমরা লিখি তাহলে কি হবে, সাজায় লিখলে 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই। হ্যাঁ, অথবা এটাকে সুন্দর করে সাজায় লিখলে ই মাইনাস ভি সাই। এটাকে ইকুয়েশন নাম্বার 9 দিলাম। এটা একমাত্রিক ক্ষেত্রে শ্রোডিঙ্গারের সমীকরণ। একে নানা রকমভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, যদি আমরা সাজাই এটাকে আরও লিখি তাহলে এটা কি হবে যে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। এইভাবে শ্রোডিঙ্গারের সমীকরণটা লেখা যায় একমাত্রিক ক্ষেত্রে। ত্রিমাত্রিক ক্ষেত্রে সাই ফাংশনটা 3টা স্থানাঙ্কের সাথে সম্পর্কিত। ত্রিমাত্রিক এই সমীকরণটাকে বিভিন্ন রকমে প্রকাশ করা যায়। হ্যাঁ, বিভিন্নভাবে প্রকাশ করার উপায় আছে। সেটা হলো এইচ ক্রস দিয়ে প্রকাশ করা যায়। যেমন একটা হলো এরকম যে এই সমীকরণটাকে এভাবেও লেখা যায় -h ক্রস স্কোয়ার বাই 2m ডি স্কোয়ার সাই বাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই। এরকম অনেকভাবে প্রকাশ করার উপায় আছে। আচ্ছা, তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে সাই হবে, ত্রিমাত্রিক ক্ষেত্রে এটা সাই হলো সাই এক্স ওয়াই জেড। তাহলে এই সমীকরণটাই আমরা সাইয়ের বদলে আলাদা আলাদা করে লিখতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে লিখলে কি দাঁড়াবে, এখানে আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার সাই বাই
dx স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এটা হবে কত প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার টি মাইনাস বি সাই ইকুয়াল টু 0। এইভাবে এখন এই ব্র্যাকেটের আরে এই তিনটা সাই ফাংশন ইন্ডিভিজুয়াল কোঅর্ডিনেটের উপর নির্ভরশীল, একে আমরা করতে পারি যে একে কী করতে পারি যে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার কমন নিয়ে প্লাস ডি স্কোয়ার বাই ডি জেড স্কোয়ার সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0 এভাবে প্রকাশ করতে পারি। এই অংশটাকে একটা অপারেটর দিয়ে প্রকাশ করা হয় ডেল স্কোয়ার সাই প্লাস জিরো, এটাকে বলা হয় ডেল স্কোয়ার্ড। ত্রিমাত্রিক ক্ষেত্রে যে স্থানাঙ্ক নির্ভরশীল সাই ফাংশনটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করার ফ্র্যাকশনটাকে তোমার এই অপারেটর দিয়ে যদি রিপ্লেস করি তাহলে ইকুয়েশনটা তোমার ত্রিমাত্রিক ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। যাই হোক, এটা তোমাদের কিছু জানা আছে। আমরা এখন শ্রোডিঙ্গারের সমীকরণটা দেখলাম এবং এখন আমরা সাইয়ের তাৎপর্য নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, সাইয়ের তাৎপর্য নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন এই নিউক্লিয়াসের চারদিকে যে গতিশীল ইলেকট্রনের সংশ্লিষ্ট তরঙ্গকে তরঙ্গ ফাংশন সাই রাশিতে প্রকাশ করা হয়, এটা আমরা আগেই বলেছি। তো সাই সিস্টেমের যাবতীয় গতীয় তথ্য ধারণ করে। সাই যত সব গতি সংক্রান্ত যত তথ্য আছে সেটা সাই সরবরাহ করে। সাইকে ইলেকট্রনের সিস্টেমের অবস্থা অপেক্ষক হিসেবে বলা যায়, কারণ এটা অবস্থা সিস্টেমের অবস্থা প্রকাশ করে। এছাড়া সিস্টেমে যেহেতু ইলেকট্রনের ঘূর্ণন পথটা তোমার স্থির কক্ষপথ হিসেবে ধরা হয়েছে বোর তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ সময়ের সাথে এই পথে গতিশীল হওয়ার জন্য কোনো শক্তির পরিবর্তন হয় না, স্থিতিশক্তির কোনো পরিবর্তন হয় না, এটা স্থির কক্ষপথ। তো সেই কারণে সাই কেবলমাত্র অবস্থান নির্ভরশীল ফাংশন, একে এক্স ওয়াই জেড স্পেস স্থানাঙ্ক দিয়ে তোমার প্রকাশ করা হয়। তো সেই জন্য এটা একটা স্থানাঙ্ক নির্ভরশীল ফাংশন। আচ্ছা, এরপরে হলো সাই হলো শ্রোডিঙ্গার সমীকরণের একমাত্র নির্ভরশীল চলক। হ্যাঁ, একমাত্র নির্ভরশীল চলক হলো সাই। আচ্ছা, তৃতীয়ত হলো এরপরে আছে যেহেতু এটা স্থানাঙ্ক নির্ভরশীল, কাজে একে এর সাহায্যে তরঙ্গের বিস্তার প্রকাশ করা যায়। সুতরাং সাইকে ওয়েভ অ্যাম্পলিটিউড বা তরঙ্গ বিস্তারও বলা হয়। হ্যাঁ, আর সাই ফাংশনটাকে একটা জটিল রাশি হিসাবে বিবেচনা করা হয়, কারণ আমরা যে ফিল্ড সেটা অনিশ্চিত একটা ফিল্ডে আমরা সাই নিয়ে আলোচনা করতেছি। কাজেই সাইকে আমরা জটিল একটা রাশি হিসাবে বিবেচনা করব, যেটা গাণিতিকভাবে আমরা একটা লিখতে পারি যে এই জটিল পরিবর্তনশীল রাশিকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে সাই ইকুয়াল টু এ প্লাস আই বি। এখানে এ আর বি হলো বাস্তব রাশি, আই হলো কমপ্লেক্স রাশি। এখানে কত হলো মাইনাস আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু হলো -1। এটা আমাদের জানা। যেহেতু এটা একটা জটিল রাশি, কাজে এর একটা জটিল অনুবন্ধী অবশ্যই থাকবে। সেই জটিল অনুবন্ধীটা হবে সাই স্টার ইকুয়াল টু এ মাইনাস আই বি। আচ্ছা, এখন এই দুইটা
রাশির গুণফল সাই এবং সাই স্টারের গুণফল, এটার গুণফলটা কত হবে? করলে এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা একটা বাস্তব রাশি। হ্যাঁ, এটা একটা বাস্তব রাশি। তার মানে অর্থাৎ মডিউলাস অফ সাই স্কোয়ার ইকুয়াল টু হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা তোমার বাস্তব রাশি। তো এখন এই সাইটা, এইটা বাস্তব রাশি হবে যদি তোমার সাই আর সাই স্টার অনুরূপ রাশি, আইডেন্টিক্যাল রাশি হয়। হ্যাঁ, মানে কন্ডিশনটা হবে যে সাই এবং সাই স্টার অনুরূপ হবে, আইডেন্টিক্যাল রাশি হবে, এবং কী হবে যে সাই ইজ নট ইকুয়াল টু 0। যদি এমন হয় তাহলে এটার গুণফলটা একটা বাস্তব রাশি হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাই এর অথবা সাই স্টারের পৃথক কোনো তাৎপর্য নেই, হ্যাঁ, ভৌত তাৎপর্য নেই। তবে এর বর্গর একটা বাস্তব তাৎপর্য আছে, কেন বর্গ করলে তোমার বাস্তব রাশি পাওয়া যায়। যেমন মনে করো যে আমরা যদি দেখি যে যদি সাই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই এক্স হয় আর সাই স্টার ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স হয়, তাহলে সাই স্টার সাই ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা বাস্তব রাশি। সুতরাং সাই অথবা সাই স্টারের পৃথক কোনো ভৌত তাৎপর্য না থাকলে এর যে গুণফল আছে সেটার একটা বাস্তব ভিত্তিক ভৌত তাৎপর্য আছে এবং এটা একটা পরিমাপনযোগ্য রাশি। আচ্ছা, এখন এই যে তরঙ্গ ফাংশনের ব্যাখ্যা দেওয়ার জন্য, তরঙ্গ ফাংশনের বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা দেওয়ার জন্য তোমার ম্যাক্স বর্ন একটা সবচেয়ে আধুনিক একটা তত্ত্ব বা বলা যায় যে তার ধারণা উপস্থাপন করেন। সেই ধারণাটাই সবচেয়ে গ্রহণযোগ্য। সেটা হলো ম্যাক্স বর্নের ধারণাটা কি? ম্যাক্স বর্ন এটার ইন্টারপ্রেট করেন এইভাবে, বর্নের ইন্টারপ্রিটেশন বা তার ব্যাখ্যাটা কি সাই সম্পর্কে। তাহলে উনি এই ব্যাখ্যা করেন যে এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাথে তরঙ্গের বিস্তারের বর্গকে উনি এর তীব্রতা হিসাবে ধরে নেন। হ্যাঁ, উনি এটা ম্যাক্স বর্ন এই ব্যাখ্যায় আলোর তরঙ্গ তত্ত্বটা ব্যবহার করেন। হ্যাঁ, যেখানে কোনো স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের বর্গকে তীব্রতা হিসাবে ধরা হয় এবং একে কোনো স্থানে ফোটন কণা প্রাপ্তির সম্ভাব্যতার পরিমাপক হিসাবে বিবেচনা করা হয়। তাহলে ম্যাক্স বর্নের ধারণা অনুযায়ী যে সাই স্কোয়ার হলো কোনো স্থানে ইলেকট্রন প্রাপ্তির বা কণা প্রাপ্তির সম্ভাব্যতা সমানুপাতিক। তার মানে যে কোনো বিন্দুতে সাই স্কোয়ারের মান ওই বিন্দুতে কণা প্রাপ্তির সম্ভাব্যতার সমানুপাতিক হবে। তার মানে হলো অ্যাবসলিউট সাই স্কোয়ার প্রপোর্শনাল হলো প্রবাবিলিটি, বা পি দিয়ে আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি। হ্যাঁ, সাই স্কোয়ার হলো কোনো স্থানে কোনো বিন্দুতে যদি আমরা এটা বের করতে চাই তাহলে ওইখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতার সমানুপাতিক হবে সাই। তাহলে সাই যেখানে বেশি হবে, সাই স্কোয়ারের মান যেখানে বেশি হবে সেখানে প্রবাবিলিটি বা কণা পাওয়ার সম্ভাব্যতা বেশি হবে, আর যেখানে কম হবে সেখানে সেটা কম পাওয়ার সম্ভাবনা কম হবে। তাহলে এই প্রবাবিলিটিকে উনি প্রবাবিলিটি ডেন্সিটি, সাই স্কোয়ারকে উনি প্রবাবিলিটি ডেন্সিটি বা সম্ভাব্যতা ঘনত্ব হিসেবে নামকরণ করেন। সম্ভাব্যতা ঘনত্ব তার মানে হলো যে কোনো একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র অঞ্চল ডিএক্সে
এক্স এবং ডিএক্স এর মধ্যে যদি কণা পাওয়ার সম্ভাব্যতা তোমার বিবেচনা করা হয়, তাহলে সাই স্কোয়ার ডিএক্স এর সমানুপাতিক হবে সেই সম্ভাব্যতাটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা বিষয়টা একটু দেখতে পারি যে আচ্ছা, এখানে আমরা এখন এখানে তাহলে এইখানে হলো প্রবাবিলিটি। হ্যাঁ, সাই স্কোয়ার এটা হলো সম্ভাব্যতা বা সম্ভাব্যতা সাই স্কোয়ার ডিএক্স ডিএক্স। হ্যাঁ, আর এটা হলো এক্স এবং এক্স প্লাস ডিএক্স এই সীমার মধ্যে এই সম্ভাব্যতাটাকে দেখানো হলো। আচ্ছা, তাহলে এইখানে তাহলে সম্ভাব্যতাটা কি দাঁড়াবে হলো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল এট এ পয়েন্ট, কোথায় স্পেসের যে কোনো বিন্দুতে এটা পাওয়ার সম্ভাব্যতা হবে তোমার সম্ভাব্যতার সমানুপাতিক হবে সাই স্কোয়ার মডিউলো সাই স্কোয়ার। তাহলে এটা হলো একমাত্রিক ক্ষেত্রে, তাহলে সাই স্কোয়ার ডিএক্স এর সমান হবে হলো এই প্রবাবিলিটিটা। হ্যাঁ, এটা হলো একমাত্রিক ক্ষেত্রে। যদি ডিএক্স আমরা বিবেচনা করি তাহলে একমাত্রিক ক্ষেত্রে হবে, আর যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা বিবেচনা করি তাহলে এটা প্রবাবিলিটিটার সমানুপাতিক হবে তোমার সাই স্কোয়ার ডিটাও। সেটা হবে প্রবাবিলিটি সমানুপাতিক হবে সাই স্কোয়ার ডিটাওয়ের সমানুপাতিক হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি যে সাই স্কোয়ারের তাহলে বাস্তব ভিত্তিক একটা আছে যে কোনো বিন্দুতে স্পেসের কোনো বিন্দুতে এক্স এবং এক্স প্লাস ডিএক্স এর মধ্যে কোনো কণা পাওয়ার সম্ভাব্যতা তোমার সাই স্কোয়ারের সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা বিষয় আমরা একটু জানি, সেটা হলো নর্মালাইজেশন। আচ্ছা, নর্মালাইজেশন হলো একটা গাণিতিক প্রক্রিয়া। হ্যাঁ, যেখানে কি হয় যে এই সম্ভাব্যতার নিশ্চয়তা, কণা পাওয়ার সম্ভাব্যতার একটা নিশ্চয়তা পাওয়ার জন্য বা নির্ণয় করার জন্য এই নর্মালাইজেশনের গাণিতিক প্রক্রিয়াটা চালনা করা হয়। এখন যদি তোমার সিস্টেমের কোনো সিস্টেমের দুইটা তরঙ্গ ফাংশন নর্মালাইজড হবে যদি সমগ্র স্পেসব্যাপী এদের গুণফলের সমাকলনের মানটা একক হয়। তার মানে যদি আমি দুইটা ধরি, কি বলা হয় যে দুইটা ফাংশন সাই এ এবং সাই বি ধরি, তাহলে এরা নর্মালাইজড হবে যদি এদের গুণফল সমগ্র স্পেসব্যাপী এদের গুণফলটা এককের সমান হয়। একক হওয়া মানে এটা একমাত্রিক ক্ষেত্রে একক হওয়া মানে কণা পাওয়ার সম্ভাব্যতা একদম নিশ্চিত, তার মানে 100% নিশ্চিত কণা পাওয়া যাবে। এটা হলো একমাত্রিক ক্ষেত্রে। এখানে কন্ডিশন হলো সাই ইকুয়াল টু সাই এ ইকুয়াল টু সাই বি, অথবা এ ইকুয়াল টু বি লেখা যায়। এ ইকুয়াল টু বি লেখাই ভালো, এ ইকুয়াল টু বি। আচ্ছা, তাহলে এটা হলো নর্মালাইজেশন। হ্যাঁ, এখন এই নর্মালাইজেশন এমনি নর্মালি সাই ফাংশনটা তোমার নর্মালাইজড থাকে না। তো একে যদি শ্রোডিঙ্গার সমীকরণ যেটা পাওয়া গেছে, এখানে অনেক সমাধান থাকতে পারে। যদি সাই এরকম একটা ফাংশন আর এই ফাংশন সাই ফাংশনটা যদি শ্রোডিঙ্গার সমীকরণের একটা সমাধান হয়, তবে এর সাথে একটা কনস্ট্যান্ট যুক্ত করলে, গুণ করলেও সাই যদি একটা সমাধান হয়, তাহলে এ সাই এটাও তোমার একটা সমাধান হবে, শ্রোডিঙ্গার সমীকরণের একটা সমাধান হবে। হ্যাঁ, তাহলে এই একে আমরা যদি তোমার এটাকে সমাকলন করি, হ্যাঁ,
তাহলে কি হবে যে মাইনাস টু প্লাস ইনফিনিটি যদি সমাকলন করি তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু হবে সাই স্কোয়ার সাই স্টার সাই ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস টু প্লাস ইনফিনিটি, অথবা এ ইকুয়াল টু 1 বাই ইন্টিগ্রেশন অফ সাই ডিএক্স হাফ। তখন এই হলো নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তার মানে হলো যে এই কনস্ট্যান্টটা যদি আমরা বের করতে পারি তাহলে সাইয়ের কমপ্লিট মান নিরূপণ করা সম্ভব। হ্যাঁ, তাহলে এই সাই যে সলিউশনটা এখান থেকে একে আমরা নর্মালাইজ করলে তখন এক কনস্ট্যান্ট নর্মালাইজেশন কনস্ট্যান্ট এ পাওয়া যাবে এবং এর মানটিকে আমরা সাইয়ের মানকে একদম পূর্ণাঙ্গভাবে জানতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমি বলছি। তো পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।